আমরা লাস্ট ক্লাসে যেটা গিয়েছিলাম সেখানেই আমি ফিরে যাই সেই জায়গাটায়। তোমাদের যারা ক্লাসে আছো তার মধ্যে অনেকে মিউট করা নেই, যার ফলে একটু নয়েজ হচ্ছে। এই নয়েজটাকে বন্ধ করার জন্য তোমরা একটু মিউট করে নিও। যখন কোশ্চেন আদি হবে তখন তোমরা এ করো। আমরা লাস্ট ক্লাসে এসেছিলাম যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার দুটো ধরনের প্রশ্ন হয়, তিনটে প্রশ্ন হয় ইনফ্যাক্ট। হোয়াট ইজ ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, what is the limitation of equal area criteria, and state the equal area criteria. এই তিনটে প্রশ্নই লাস্ট ক্লাসে আমার আলোচনা হয়েছিল। সেই স্টেট দি ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে এইটা, আর আগের দুটো তো আছেই, আমি বলে এসেছিলাম। এখন এই যে যেটা হচ্ছে যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটাই হচ্ছে states that whatever the kinetic energy is added to the rotor ডিউরিং ফল্ট, এখানে শব্দটা হচ্ছে ফলোইং এ ফল্ট, ফলোইং মানে হচ্ছে ফল্টের সময়, বা ডিউরিং এ ফল্ট তোমরা লিখতে পারো, মাস্ট বি রিমুভড আফটার দি ফল্ট ক্লিয়ারেন্স, সেটাও দিতে পারো, টু রেস্টোর দি রোটার টু সিনক্রোনাস স্পিড। এইটাই হচ্ছে সেই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া স্টেটমেন্ট। আজকে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কাকে বলা হয়। হ্যাঁ, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কোনটা, কাকে বলি আমরা, সেইটার ডেফিনেশনটা এখানে এসছে। এই যে প্রথমেই আছে, there is a critical angle for clearing the fault to in order to satisfy the requirements of equal area criteria for stability. This angle is called equal area criteria. কথা বুঝতে পেরেছো? যে ফল্ট ক্লিয়ারিং এর ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা হচ্ছে ফর ক্লিয়ারিং এ ফল্ট, সেটা শর্তটা হচ্ছে ইন অর্ডার টু স্যাটিসফাই দি রিকোয়ারমেন্টস অফ ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া ফর স্ট্যাবিলিটি। তার মানে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া স্যাটিসফাই করার জন্য একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলে ফল্ট ক্লিয়ার করতেই হবে, না হলে এরা স্টেবল থাকবে না আর কি। সেই পয়েন্টটা হচ্ছে এখানে এই ডেফিনেশনটা এইটা গেল। এখান থেকে ফিগারে আসলে এই ফিগারটা আমরা রেফার করবো হরহামেশা এই যে পরে বার করার জন্য। এরা বলছে দেখো, এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ, এইদিকে পাওয়ার, ওয়াই অ্যাক্সিসে পাওয়ার, এক্স অ্যাক্সিসে ডেল্টা, রোটার অ্যাঙ্গেল। এখন নর্মাল হেলদি কন্ডিশনে আমরা জানি যে এই পিএম আর পি ইলেকট্রিক্যাল দুটি সমান হেলদি কন্ডিশনে যখন রোটার অ্যাঙ্গেল ডেল জিরোতে চলে। এখন হঠাৎ করে যদি ফল্ট হয়, ইলেকট্রিক্যাল পাওয়ার কোলাপস করে বা জিরো হয়ে যায়, জিরো হয়ে গেলে এই লাইনটা নেমে এই জিরোতে চলে আসে, পাওয়ার লাইনটা। তার মানে তখন ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট নাই, যে পাওয়ারটা ইনপুট হচ্ছে সেই পুরোটাই মেকানিক্যাল পাওয়ার এবং সেটাই অ্যাক্সিলারেটিং পাওয়ার হিসেবে কাজ করছে। রোটার অ্যাঙ্গেল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেতে যদি আমি সর্বোচ্চ এইরকম একটা জায়গায় যে ডেল সি আর বলছি, যেটাকে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বলছি, এখানে যদি ক্লিয়ার করতে পারি তখন সিস্টেমের সঙ্গে হুকড হবে, সিস্টেমের সঙ্গে আবার এটা রোটারটা হুকড হবে, হুকড হলে এই তখন সিনক্রোনাস স্পিডের অনেক বেশি স্পিড, রোটার অ্যাঙ্গেলও বেশি, কিন্তু এই জায়গাটা এসে আমাদের রিটার্ডেশন শুরু হলো। এইটা আস্তে আস্তে এখনো সুইং করে এগিয়ে যাবে, ইনার্শিয়ার কারণে সুইং করে সর্বোচ্চ এই পয়েন্টে, এই যে পিএম এর লাইন যে ক্রস করেন, এই পয়েন্টটায় টাচ করে, তাহলে আমরা বুঝবো টাচ করে আবার এখানে সিনক্রোনাস স্পিড এবং এ ব্যাক করবে। তাহলে মার্জিনালি এই পয়েন্টে আসলেই সেটা ক্রিটিক্যালি সলভ, মানে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা থাকলো, মানে আমাদের সোজা কথা এই জায়গাটা মার্জিনালি স্টেবল হচ্ছে। আর একটু পরে যদি ক্লিয়ার করতাম তাহলে এটা সুইং করে এই পিএম এর লাইন ক্রস করে নিচে নেমে যেত, তখন অ্যাক্সেলারেশনটা মানে সিনক্রোনাস স্পিডের বেশি হতো এবং রোটার আবার অ্যাক্সেলারেশন শুরু হতো। এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট বেশি মেকানিক্যালের থেকে, অতএব এখানে আমাদের মেকানিক্যাল পাওয়ার আউটপুটটা বেশি ইলেকট্রিক্যালের থেকে, অতএব অ্যাক্সেলারেশন শুরু হতো। রোটার এখনো সিনক্রোনাস স্পিডে পৌঁছানি, কিন্তু আবার অ্যাক্সেলারেশন, তার মানে কোনোদিনও আর সিনক্রোনাস স্পিডে ফিরবে না যদি এই ডেল সি আর যেটা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের পরে আরো ক্লিয়ার করো। এইটাই সেই মার্জিনাল পয়েন্ট যেখানে তোমাকে ক্লিয়ার করতেই হবে, যাতে করে রোটারটা সুইং করে একেবারে মার্জিনে এই পিএম এর লাইন এখানে ক্রসিং পয়েন্টে এখানে এসে টাচ করে, এই পয়েন্টে সিনক্রোনাস স্পিড হয়ে যায়।
তারপরে আবার সে ব্যাক করবে রিটার্ডেশনের কাজ। এখন এখান থেকেই আমাদের এইটা তাহলে আমরা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বললাম। আরেকটা আছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। এই যে এই পয়েন্টে পৌঁছতে, এখান থেকে এই পয়েন্টে পৌঁছতে কতটা টাইম লেগেছিল সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। তার মানে আমরা ডেফিনেশনটা এইভাবে দিতে পারি, এখানে আছে করসপন্ডিং ক্রিটিক্যাল টাইম ফর রিমুভিং দ্য ফল্ট ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। অথবা এইভাবে বলতে পারো the time corresponding to critical clearing angle. এটা critical clearing angle তো, the time corresponding to critical clearing angle is called critical clearing time. অথবা এভাবে দিতে পারো যে corresponding critical time for removing the fault is called, অর্থাৎ এই যে রোটার অ্যাঙ্গেল যেখানে ক্লিয়ার করেছিল, যেটা ডেল সিআর বলছিলাম ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, এর করসপন্ডিং যে টাইমটা সেটি হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। সোজা কথা। তো এ পরীক্ষার সময় এটাও আসে, হোয়াট ইজ ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। এখন পরীক্ষা আরেকটা জিনিস আছে যে ডিডিউস দি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। এই ইকুয়েশনটা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের ইকুয়েশনটা বার করতে বলে। এই যে ডেল সিআর এর ইকুয়েশনটা মান নির্ণয়ের জন্য আমাদের, যেটা আসলে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়াররা এইটাই খোঁজে, যে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারদের কাছ থেকে এই তথ্যটা চায় প্রোটেকশন ইঞ্জিনিয়াররা, যে ওর ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা কত। তারা যখন সার্কিট ব্রেকার সিলেক্ট করবে, তার স্পিড সিলেক্ট করবে, সেটা যেন এই ক্রিটিক্যাল ক্লিয়ারিং এর অ্যাঙ্গেলের আগে, এখানে যে টাইম তারও আগে তারা ক্লিয়ার করতে পারে। তার মানে আরো ফাস্ট সার্কিট ব্রেকার তারা করবে, যাতে আগেই ক্লিয়ার করে যায়, এই পয়েন্টে না নিয়ে যেতে হয়, আগেই ক্লিয়ার করে যায়। এই জন্যই এই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল ক্যালকুলেট করা বা তার করসপন্ডিং টাইম ক্যালকুলেট করা অত্যন্ত প্রয়োজনীয় প্রোটেকশন ইঞ্জিনিয়ারদের জন্য, যেটা এই পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়াররা এই তথ্যটা দিয়ে থাকবে। তা এখন দেখো কি করে এই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আমরা বার করতে পারি। তবে এই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য, তার ইকুয়েশনটা ডিডিউস করার জন্য আমাদের ইকুয়ালিয়ার ক্রাইটেরিয়া সাহায্য নিতে হবে। তো এখানে বলছে যে হাউ টু ক্যালকুলেট, তার মানে আমাদের পরীক্ষা আসতে পারে ডিডিউস দি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বাই ইউজিং দি ইকুয়ালিয়ার ক্রাইটেরিয়া। এইটাই এখানে আমাদের এই ফিগারটা নিতে হবে, এই ফিগারটা আমাদের ব্যবহার করতে হবে। ফিগারটা ব্যবহার করে তারপরে তোমাকে এক্সপ্লেন করতে হবে। এখানে দেখো আমাদের নর্মালি নিয়ম হলো ক্রিটিক্যাল ইকুয়ালিয়ার ক্রাইটেরিয়া, এইটা হচ্ছে A1, অর্থাৎ এখানে ফল্ট হয়েছিল, ফল্ট হওয়ার পরে পাওয়ার ট্রান্সফার 0 হয়ে গেল, রোটার অ্যাঙ্গেল এগিয়ে যে সর্বোচ্চ এই পয়েন্টে পৌঁছলে ক্লিয়ার হলো। মানে এতদূর পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ছিল না, পুরোটাই মেকানিক্যাল পাওয়ার। তাহলে এই যে এরিয়াটা A1, এই এরিয়াটা সমান হচ্ছে এতদূর পর্যন্ত পুরোটা সময় শুধু মেকানিক্যাল ইনপুট পাওয়ার এই রোটারে ঢোকাইছে, কাইনেটিক এনার্জি, অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে পুশ করা হয়েছে ডিউরিং ফল্ট। এই পিরিয়ডটা হচ্ছে ডিউরিং ফল্ট। আর এই ফল্ট ক্লিয়ার যখন এখানে হয়ে গেল, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এখানে ফল্ট ক্লিয়ার হয়ে গেলে এই পাওয়ারটা রিমুভ হচ্ছে, যে পরিমাণ পাওয়ারটা এখানে অ্যাড হয়েছিল, অ্যাডিশনাল এনার্জি যেটা অ্যাড হয়েছিল রোটারে, সেই পাওয়ারটা এই ব্রেকে, এখানে তো রিটার্ডেশন, এই জায়গাটায় রিমুভ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই নিঃসন্দেহে ইকুয়ালিয়ার ক্রাইটেরিয়া সাহায্য, মানে এই দুটো এরিয়া সমান। তাই যদি হতে হয় তাহলে এরিয়া A1টাকে কি দেখো, এরিয়া A1টাকে আমরা লিখছি যে এই ডেল 0 থেকে ডেল সিআর পর্যন্ত, আমি এখানে তো ইলেকট্রিক্যাল পাওয়ার নাই, শুধু পিএম এর লাইন, এই যে পিএম, এই পিএমটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ডেল 0 থেকে ডেল সিআর পর্যন্ত, তাহলে আমাদের এই এরিয়া A1 হয়। তাহলে আমি তাই করেছি, ইন্টিগ্রেট করেছি পিএম কে, হ্যাঁ, আমরা ডেল 0 থেকে ডেল সিআর পর্যন্ত, এবং এটা ভাঙলেই দাঁড়ায়। এবং এরিয়া A2 যেটা আফটার ফল্ট ক্লিয়ারেন্স, এই A2টা হচ্ছে দেখো যে এই হ্যাশড যে এরিয়াটা A2, এটা মানে দাঁড়াচ্ছে যে এই পুরো কার্ভ, এই যে পুরো কার্ভের ইকুয়েশন থেকে যদি পিএম এর এই সাদা অংশটা বিয়োগ দাও, তাহলে তো A2 হবে। এই কার্ভের পুরো অংশটা নিলে, হ্যাঁ, আমাদের পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের এই পুরো অংশটা নিয়ে সেখান থেকে যদি সাদা অংশ যেটা পিএম এর, এটা যদি বিয়োগ দাও, তাহলে আমাদের A2টা হয়। তা আমি ইকুয়েশনটা সেইভাবে লিখেছি। দেখো এই পুরো এরিয়াটা হচ্ছে, এটা তো পাওয়ার লাইন ইকুয়েশন, তো পাওয়ার লাইন ইকুয়েশনটা হচ্ছে পি ম্যাক্স, এই ইকুয়েশনটা হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল। হ্যাঁ, পি ম্যাক্স সাইন অফ ডেল,
আমি ইন্টিগ্রেট করছি ডেল সিআর থেকে ডেল ম্যাক্স। এই যে দেখো পিএম সাইন অফ পি ম্যাক্স সাইন অফ ডেল কে ইন্টিগ্রেট করছি ডেল সিআর থেকে ডেল ম্যাক্স পর্যন্ত, সেখান থেকে বিয়োগ দিচ্ছি পিএম এর লাইনটা, পিএমটাও মাইনাস পিএম, সেটাও ইন্টিগ্রেশন এই মধ্যে ডেল সিআর থেকে ডেল ম্যাক্স এর মধ্যে আছে, এই এরিয়াটা বিয়োগ হচ্ছে। তাহলে এই এরিয়াটা যেটুকু অবশিষ্ট আছে এখানে হচ্ছে A2, এই এরিয়াটাই আমাদের A2। এটাকে যদি ভেঙে ফেলো তাহলে এরকম ধরনের জিনিস আসে। হ্যাঁ, ম্যাক্স কোসাইন অফ ডেল সিআর মাইনাস কোসাইন অফ পি ম্যাক্সটা কমন নিলে কোসাইন অফ ডেল ম্যাক্স, আর মাইনাস এই পিএম কে ইন্টিগ্রেট করলে তো আমরা জানি এটা পিএমটা হচ্ছে ডেল ম্যাক্স মাইনাস ডেল সিআর। এখন এইটা যেহেতু দুটো এরিয়া সমান ইকুয়ালের ক্রাইটেরিয়া অনুযায়ী, অতএব এই দুই ইকুয়েশন, এই ইকুয়েশন এবং নিচের এই ইকুয়েশন দুটো সমান। আমি লিখলাম, লিখে এখান থেকে দেখো এই ভেঙে চুরে ফেললে, কিছু ভেঙে ফেললে এই দুটো কেটে যায়, টার্ম কেটে যায়, পিএম ডেল সিআর আর ডান পাশের আসছে পিএম ডেল সিআর, এই দুটো কেটে যায়। কাটা গেলে আমাদের দরকার উদ্দেশ্য হচ্ছে এই যে এই ডেল সিআর নির্ণয় করা। তাহলে আমরা এই পিম্যাক্স, এই টার্মটা পিম্যাক্স ডেল সিআরটাকে এক সাইডে রাখলাম আর বাকি সবগুলোকে অন্য সাইডে নাও। তাহলে এখানে আসছে এই পিম্যাক্স পিএম ডেল ম্যাক্স, হ্যাঁ পিএম ডেল ম্যাক্স, তার মানে এইটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে এটা মাইনাসটা প্লাস হয়, আবার এই টার্মটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে মাইনাসটা প্লাস হয়, এই যে তাই হয়েছে। মাইনাস এই লেফট হ্যান্ড সাইডে অলরেডি আছে মাইনাস পিএম ডেল। এখন এইটা এখান থেকে দেখো, আমি যদি পি ম্যাক্স কমন নিই উভয় দিক থেকে, এই পি ম্যাক্স এই কমন নিই, তাহলে জানাচ্ছে কি দেখো, পি ম্যাক্স কমন নিলে এটা হচ্ছে কোসাইন অফ ডেল সিআর ইজ ইকুয়াল টু, এই পি ম্যাক্স কাটা যায় তাহলে কোসাইন অফ ডেল ম্যাক্স প্লাস এই যে পিএম ডিভাইডেড বাই পি ম্যাক্স ইনটু ডেল ম্যাক্স মাইনাস ডেল, এই জিনিসটা আসে। এখান থেকে ডেল সিআর যদি লেখো, ডেল সিআর মানে হচ্ছে তাহলে কস ইনভার্স এই যে কোসাইন অফ ডেল ম্যাক্স প্লাস পিএম পি ম্যাক্স কোসাইন ডেল ম্যাক্স মাইনাস ডেল জিরো। এবং এখান থেকে ডেল ম্যাক্সটাকে দেখো আমি কি লিখেছি, ডেল ম্যাক্সটা কার্ভে যাও, ডেল ম্যাক্সটা কি, এই যে ডেল ম্যাক্স, এই ডেল ম্যাক্স এই পয়েন্ট আর এই পয়েন্ট নিঃসন্দেহে এক, দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম পয়েন্ট। তাই যদি হয় তাহলে এই আমি ডেল ম্যাক্সটাকে তো দেখো কিভাবে লিখতে পারি, আমি এই যে এইটুকু এরিয়া ডেল ম্যাক্সের পর থেকে পাই যেটা এইটা এরিয়া, আর এখান থেকে এই এরিয়াটা যেটা ডেল জিরো নিঃসন্দেহে সমান। আমি যদি পাই থেকে, এই যে পাই থেকে 180 থেকে যদি এই ডেল জিরোটা বিয়োগ দিই তাহলে তো ডেল এম এর সঙ্গে সমান হয়ে যায়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি বিয়োগ দিতে পারি তা সেটা মানেই তো আমাদের হচ্ছে ডেল জিরো সমান। যার ফলে এই ডেল ম্যাক্স কে আমি লিখতে পারি পাই মাইনাস ডেল জিরো। আমি সেটাই করেছি, সেটাই আমি এখানে করেছি। আমি দেখো এই যে ডেল ম্যাক্স মানে হচ্ছে পাই মাইনাস ডেল জিরো, এটাকে রিপ্লেস করে দিচ্ছি, ডেল ম্যাক্স মানে পাই মাইনাস ডেল জিরো, আর প্লাস এখানে একটা দেখো পিএম, পিএম কে আমি কি লিখছি, পিএম মানে আবার কার্ভে আসো, এই ইকুয়েশনটা হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল, এই কার্ভের এই সিনোসয়েডের যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ তার ইকুয়েশনই হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল। তা সেই পি ম্যাক্স সাইন অফ ডেলের যদি ডেলের মান ডেল জিরো বসাও তাহলে তো যে পিএম এর সঙ্গে সমান হয়। তাহলে আমি পিএম কে লিখতে পারি পি ম্যাক্স সাইন অফ ডেল জিরো, তাহলে পিএম হয়, পিএম হয়। আমি সেটাও লিখেছি, দেখো আমি করেছি কি, এই যে পিএমটাকে লিখেছি পি ম্যাক্স সাইন অফ ডেল জিরো, আর এখানে তো ডেল ম্যাক্সটা হচ্ছে পাই মাইনাস ডেল জিরো মাইনাস এখানে ডেল জিরো, এইভাবে লিখেছি। লিখলে এই পি ম্যাক্স কাটা যায়, রইল এখানে কোসাইন অফ পাই মাইনাস ডেল জিরো মানে হচ্ছে মাইনাস কস ডেল জিরো, প্লাস এইটা হচ্ছে এই পাই মাইনাস 2 ডেল জিরো ইন্টু সাইন অফ ডেল জিরো। এইটাই হচ্ছে সেই ক্রিটিক্যাল ক্লিয়ারিং এর অ্যাঙ্গেল। কোন সিচুয়েশনে? এটা হলো যদি ফল্টের সময় পাওয়ার ট্রান্সফার জিরো হয়ে যায়,
তাই না? এটা কোথায় হবে? যদি জেনারেটরের টার্মিনালে যদি ফল্ট হয় তাহলে তো কোনো পাওয়ার ট্রান্সফার হয় না, কারণ ওই টার্মিনালে ভোল্টেজটা জিরো হয়ে যায়, অতএব পাওয়ার ট্রান্সফার জিরো। এই সিচুয়েশনে এই ইকুয়েশনটা ভ্যালিড, এটা মনে রেখো। কোন সময় দুটো ধরনের, আমরা পরে আরেকটা ইকুয়েশন দেখাবো সেটা একটু ভিন্ন ধরনের, সেখানে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। কিন্তু এখানে কেসটা হচ্ছে যদি আমাদের যখন ফল্ট হলো তখন যদি পাওয়ার ট্রান্সফারটা পুরোপুরি জিরো হয়ে যায়, এবং সেটা হয় সম্ভাবনা জেনারেটরের টার্মিনাল যদি ফল্ট হয়, তাহলেই আমাদের এই পাওয়ার ট্রান্সফার জিরো হয়ে যায়, এবং সেই সিচুয়েশনে ক্রিটিক্যাল ক্লিয়ারিং হচ্ছে। এখন এর করসপন্ডিং টাইম, যেটা ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম, সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই ইকুয়েশনে এই হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের ইকুয়েশন। হ্যাঁ, এইটাকে আমাদের সেই ইকুয়ালের ক্রাইটেরিয়া থেকে আমরা বার করে নিয়ে এসেছিলাম এই ইকুয়েশন। এটা তোমাদের খেয়াল আছে কিনা? সুইং ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে আমরা স্পিড পেয়েছিলাম, হ্যাঁ, স্পিড, ডিফারেনশিয়াল স্পিড বা রিলেটিভ স্পিড, সেইটাকে আবার ইন্টিগ্রেট করে আমরা পেয়েছিলাম অ্যাঙ্গুলার পজিশন অফ দি রোটার। এই ইকুয়েশনটা কি যদি আমাদের পিছনে ফিরে যেতে হয়, একটু দেখিয়ে আসি চট করে। এই ইকুয়েশনটা আমরা অলরেডি রিডিউস করে এসেছি, এইসব জিনিস আলোচনা করে এসেছি যখন ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া আলাপ করি। আর কথা বুঝতে পেরেছো? সেই সময় আমরা আলাপ করে এসেছিলাম। এইখানটায় দেখো, এই যে সুইং ইকুয়েশন কি, ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই এফ বাই এইচ ইনটু পিএ। ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, অথবা আমরা ওমেগা দিয়েও লিখি। এই যে যেমন এটাকে যদি ধরো ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা এস টাকে উপরে নিয়ে যাও এই ডান পাশে, আর ডিভাইড বাই টোয়াইস এইচ, এভাবেও লেখা যায়। তো ওখানে যেটা লাস্টের দিকে আমি এখন দেখাচ্ছিলাম সেটা এইটা ব্যবহার করেছে। একই কথা, এটা ব্যবহার করা আর এটা ব্যবহার করা, এই যে টোয়াইস এইচ আর ওমেগা এস কে ভেঙে দিয়েছে, টোয়াইস পাই এফ, তাহলে 2 কাটা যায়, এটা এইচ থাকে আর পাই এফ থাকে নিচে, একই কথা। যাই হোক, তাহলে এই ইকুয়েশনকে আমি ইন্টিগ্রেট প্রথমে ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েট করলে সেটা আমাদের এখানে এসছে এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, যেখানে আমি বর্ণনা করেছিলাম বোধহয় এই যে এখানে এসে, এই যে এখানে এসে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার সময় দেখো আমি এইটাকে ইন্টিগ্রেট করে এই যে আমি নিয়ে এসেছিলাম, এটা ছিল রিলেটিভ স্পিড ওমেগা এস ডিভাইড বাই এইচ টুয়াইস এইচ পিএম টি। তারপরে যদি আরো এক দফা ইন্টিগ্রেট করি, ডেল ইজ ইকুয়াল টু ওমেগা এস বাই টুয়াইস এইচ পিএম হাফ টি স্কোয়ার প্লাস ডেল জিরো হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন। এটা হচ্ছে ইনিশিয়াল রোটার কন্ডিশনের যে রোটার অ্যাঙ্গেল, মানে হেলদি কন্ডিশনের রোটার অ্যাঙ্গেল। তা আমরা এই ইকুয়েশনটাই মেনলি ইউজ করছি ওখানে। এখানে ডেল মানে যদি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম, এই টাইমটা যদি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম হয় এবং নামকরণ করি ডেল সিআর, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল, এই টি সিআর বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল সিআর। তাহলে আমাদের এখন যে ইকুয়েশনটা এখানে আমরা ব্যবহার করছি সেই একই ইকুয়েশন, ওই ভেঙে কোথায় আছে যেন এই জায়গাটা, এইখানে এই যে ডেল সিআর, ওখানে ছিল ডেল ইজ ইকুয়াল টু ওমেগা এস পিএম ডিভাইড বাই 4h। এটাকে যদি পাই এফ এ লেখো, ওমেগাকে ভেঙে দাও, তাহলে এখানে টোয়াইস থাকবে আর নিচে 4 থাকবে, তাহলে এটা পাই এফ বাই 2 হবে। এটা যেভাবেই লেখো, পিএম ডি টি সিআর স্কোয়ার ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম স্কোয়ার প্লাস ডেল জিরো। এখান থেকে এই টি সিআর ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম এটা বার হবে। এটা বার করার জন্য সিম্পলি এদিক সেদিক করে নাও, এই ডেল জিরোটাকে এই দিকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে এই 4h এটাকে উপরে উঠেছে, তাহলে 4h ইন্টু ডেল সিআর মাইনাস ডেল জিরো ডিভাইডেড বাই ওমেগা এস পিএম। হ্যাঁ, এই ইকুয়েশন, তাহলে এইটাই হচ্ছে সেই ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। এখানে পিএমটা হচ্ছে মেকানিক্যাল ইনপুট, এখানে কোনো ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা ছিল না, সবটাই অ্যাক্সিলারেটিং পাওয়ার তোমাদের যদি মনে থাকে। তাহলে এই গেল মোটামুটি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমের ইকুয়েশন। এক্সাম্পল 14/7 পরীক্ষার সময় এই অঙ্কটাও এসছে, অনেকবারই এসছে, একদম হুবহু এইগুলো ভ্যালুগুলো বসা। তার মানে এই অঙ্কটা যদি তুমি ক্রিটিক্যাল মানে ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল বার করা যায়, তাহলে অনায়াসে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার।
হেলদি কন্ডিশনে রোটারের ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল যদি ডেল জিরো বার করতে পারো, তাহলে এই ইকুয়েশনে ফেললেই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার হয়ে যাবে এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমও বার হবে। এখানে একটা জিনিস মনে রেখো, যেটা পরীক্ষার সময় হরহামেশা ভুল হয়, এটা যেন ভুলটা করো না। সেটা হচ্ছে এই যে ডেল জিরো, এই যে ডেল, এইগুলো হচ্ছে অ্যাঙ্গেলে। কোসাইন অফ ডেল অ্যাঙ্গেলে হলে এই ভ্যালুটা, পুরো ভ্যালুটা রেডিয়ানে হবে। এই সাইন অফ ডেল, এই ডেলটার মান হবে অ্যাঙ্গেলে, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু এই সাইন ডেলের ভ্যালু রেডিয়ানে। তাহলে এই ভ্যালুটা আবার এখানে পাই কোনোভাবেই তুমি অ্যাঙ্গেলে লিখতে পারো না, এটা রেডিয়ানে হতে হবে। এটা রেডিয়ান না হলে এই সাইন অফ ডেল জিরোর মান তো রেডিয়ান হবে, এই অঙ্ক মিলবে না। অর্থাৎ এই ভ্যালুটা রেডিয়ানে হবে। যেমন পাইয়ের মান তুমি 180 ধরবে না, পাইয়ের মান ধরবে 3.14, যেটা রেডিয়ান। আর এই ডেলকে কনভার্ট করে নেবে ডিগ্রি থেকে রেডিয়ান। ঠিক আছে? তাহলে এইভাবে উত্তরটা হয়ে গেল। এত ডিগ্রি তখন হবে, cos ইনভার্স করলে এটা তখন ডিগ্রিতে মান পাবে। এখান থেকে TCR বার হয়ে যাবে, সেকেন্ড বার। তাহলে এই অঙ্কটা 14/7, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করতে যে রেফার করেছে এই 14/3 অঙ্কে, এখানে একটা সুবিধা আছে, এই অঙ্কটাই তারা সলভ করে এখানে ইউজ করতে বলেছে। এখানে দেখো ডেল জিরোর মান বার হয়ে এসছে এই 14/3 থেকে, সেটা এখানে বসিয়ে দিচ্ছে। অঙ্কটা তোমরা পড়ে দেখো যে 14/3 ভ্যালু রেফার করতে বলছে, 14/3 নর্মাল কন্ডিশনটা কি ইউজ করতে বলছে। ইউজ করে আমাদের ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল বার করতে হবে, ডেল জিরোর মান বার করতে হবে, যেটা এই 14/3 আছে। তারপরে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আমার এখান থেকে সরাসরি বার হয়ে যাবে। এখন আমি 14/3 এর পরের অঙ্কটা দেখাই। 14/3টা হচ্ছে, দেখো এখানে এই একটা জেনারেটর, এটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে। জেনারেটরের টার্মিনাল থেকে একটা ট্রান্সফরমার হয়ে একটা বাসে তুলে দিয়েছে। এই বাস থেকে দুটো ট্রান্সমিশন লাইন দ্বারা এই ইনফাইনাইট বাসে তুলে দিয়েছে, এটা হচ্ছে গ্রিড। এখান থেকে বিভিন্ন দিকে সাপ্লাই যায়, আর এটাকে আমরা বলি ইনফাইনাইট বাস। কিন্তু এই বাসটা ইনফাইনাইট বাস না, আমরা ইনফাইনাইট বাস হচ্ছে এইটা। ইনফাইনাইট বাস সুবিধা হলো, ইনফাইনাইট বাসের অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি হয় সব সময়। এটা রেফারেন্স বাস, অতএব এর অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। এর ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা হবে সেটা 0 ডিগ্রি। এই অঙ্কে বলে দিচ্ছে যে মেশিন ডেলিভার করছে হেলদি কন্ডিশনে 1 PU অফ পাওয়ার টু দি ইনফাইনাইট বাস। হেলদি কন্ডিশনে জেনারেটরটা 1 PU অফ পাওয়ার এর ডেলিভারি দিচ্ছে এই ইনফাইনাইট বাসে। ঠিক আছে? এখন চাচ্ছে কি তোমাদের কাছ থেকে যে ডিটারমাইন দ্য পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন ফর দিস সিস্টেম টু দি অপারেটিং কন্ডিশন। এই অপারেটিং কন্ডিশনে যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হবে সেটা নির্ণয় করো। পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা কি? P is equal to V1 V2 divided by X sin of del। V1 মানে যে পয়েন্ট থেকে পাওয়ার সোর্স, সেই পয়েন্ট থেকে যেটা যাচ্ছে যে পয়েন্ট, সেই পয়েন্ট। তা আমরা এই অঙ্কটা সলভ করছি। দেখো এখানে আমরা ধরছি কি, এখানে অঙ্কে দেওয়া আছে যে ইনফাইনাইট বাসের ভোল্টেজ দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া নেই। আর জেনারেটরের টার্মিনালের ভোল্টেজটা দেওয়া আছে ভিটি, যেটা বলছি তার ম্যাগনিটিউড দেওয়া আছে 1 পি। তার দুটোই 1 পি, এটা 1 পি, কিন্তু অ্যাঙ্গেল দেওয়া নেই। আমরা জানি যদি ইনফাইনাইট বাস হয় তাহলে এটা অ্যাঙ্গেলটা 0 হবে, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া নেই, কিন্তু এটা তো একটা অ্যাঙ্গেল হতেই হবে। এটাও যদি 0 হয় তাহলে তো কোনো রিয়েল পাওয়ার ট্রান্সফার হয় না। অতএব এখানকার অ্যাঙ্গেলটা আমি অ্যাসিউম করে নিচ্ছি, এখানে একটা অ্যাসিউম করে নেবো। দেখো সেটা আমি এক কাজ করি, প্রথমে জেনারেটরের সোর্স থেকে, ইন্টারনাল সোর্স থেকে কত পাওয়ার এখানে যাচ্ছে তা না ক্যালকুলেট করে, আগে একই পাওয়ার এই টার্মিনাল থেকে কত পাওয়ার এখানে যাচ্ছে সেটা আগে ধরি। সেটা তো একই পাওয়ার 1 PU যাবে। আমি ধরে নেই যে এই টার্মিনাল থেকে যে পাওয়ারটা 1 PU পাওয়ারটা ট্রান্সফার করছে এখানে। আমি টার্মিনাল থেকে এই পর্যন্ত রিঅ্যাক্ট্যান্সটা দেখি। এই রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে এইটা 0.1 আর এই দুটো 0.44 করে, তাহলে প্যারালাল করলে হবে 0.2। তাহলে টোটাল রিঅ্যাক্ট্যান্স বিটুইন টার্মিনাল এন্ড ইনফাইনাইট বাস হচ্ছে 0.3। এটা এখানে করেছে, এই যে করেছে যে x হচ্ছে সিরিজ রিঅ্যাক্ট্যান্স বিটুইন টার্মিনাল এন্ড দ্য ইনফাইনাইট বাস 0.3। আর জেনারেটরের টার্মিনাল ভোল্টেজটাকে আমি ওই যে আলফা দ্বারা, অ্যাঙ্গেলটা জানি না তো এই জন্য আলফা দ্বারা ডিনোট করি, সেটা সে বলছি। আর ইনফাইনাইট বাস দিয়ে বলি এখন অ্যাকর্ডিং টু দি প্রবলেম 1 PU অফ পাওয়ার ডেলিভারি হবে। অতএব এটা এই ইকুয়েশনটা হচ্ছে, দেখো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই
এই পয়েন্ট থেকে টার্মিনাল থেকে আর এই ইনফাইনাইট বাসের ভোল্টেজ দুটোর গুণফল, তার মানে ভিটি ইন্টু ভি ডিভাইড বাই এক্স, এগুলো সব ম্যাগনিটিউড ইন্টু সাইন অফ এই এর অ্যাঙ্গেল মাইনাস এইটার অ্যাঙ্গেল, ইনফাইনাইট বাসের ভোল্টেজের অ্যাঙ্গেল। তাহলে সাইন অফ এই ভিটির অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর ভি এর অ্যাঙ্গেল হচ্ছে জি, তাহলে আলফা মনে হচ্ছে। এই ম্যাগনিটিউডটা হচ্ছে আবার 1 কিউ অফ পাওয়ার, এই 1। এখান থেকে দেখো এইসব ভ্যালু দেওয়া 1 1, এটা 0.3, এক্স এর মান 0.3, এখান থেকে আলফার মান বার হলো 17.45। এখন এটা যেই বার হয়ে গেল, এটা তো অজানা ছিল, এটা বার হয়ে গেল। এটা যেই বার হলো, এখন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই অপারেটিং কন্ডিশনে যেটার যে ইন্টারনাল সোর্স, সেই সোর্স থেকে যেটা ভোল্টেজটা, ইন্টারনাল ভোল্টেজটা হবে ই, যদি ট্যানজেন্ট কন্ডিশনে ধরি তাহলে সেটা হবে ই প্রাইম যদি বলি। এখান থেকে ই প্রাইম থেকে কত পাওয়ার ইনফাইনাইট বাজে যাচ্ছে, তার মানে ই প্রাইমের ভ্যালুটা বার করার দরকার। ইন্টারনাল সোর্সের যে ভোল্টেজের মান সেটা বার করতে হবে। সেটা বার করতে গেলে এখানকার ভোল্টেজ তো জানা আছে, এই এর যে রিঅ্যাক্ট্যান্স আছে সেই রিঅ্যাক্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপ হচ্ছে সেই ড্রপটা বার করতে পারলেই এই ভোল্টেজ প্লাস ড্রপ ইজ ইকুয়াল টু সোর্সের ভোল্টেজ বার হবে। তো আমি এটা বার করতে গেলে এখানকার কারেন্টটা লাগবে, ড্রপটা বার করতে গেলে। তো সেই কারেন্টটা দেখো, আমি কারেন্টটা নির্ণয় করছি এখন। কারেন্টটা করবো কি, যে এই ভোল্টেজ জানি, এই ভোল্টেজ জানি, তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইড বাই টোটাল রিঅ্যাক্ট্যান্স, সেটা আমি করেছি। দেখো এই যে ভিটি মাইনাস ভি ডিভাইড বাই এক্স, এটা হচ্ছে আউটপুট কারেন্ট ফ্রম দি জ্যাম। এই সব অ্যাকচুয়াল ভ্যালু গুলো বসিয়ে দিচ্ছি সব এখানে, আর অ্যাঙ্গেল কোনো এই শুধু ম্যাগনিটিউড না, অ্যাকচুয়াল ফেজার পজিশন গুলো জানিয়ে দিচ্ছি। এটা দিলে দেখো আই এর মান বার হলো। এখন ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজটা হবে ই প্রাইম যদি আমি বলি, সেটার মানটা হচ্ছে এই যে ভিটি টার্মিনাল ভোল্টেজ প্লাস এই যে সোর্সের যে রিঅ্যাক্ট্যান্স, ওয়াইন্ডিং এর রিঅ্যাক্ট্যান্স, সেটার অ্যাক্রসের ড্রপ। এটা দিলে আমাদের এই ভোল্টেজটা বার হলো 1.05, আর অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেল। এইটাই হচ্ছে আসলে আমরা বলবো রোটার অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাই আমরা বলবো রোটার অ্যাঙ্গেল। দেখো এই ইকুয়েশনটা পরের প্রবলেম তো দেখে ইকুয়েশনটা কিরকম। এই যে এই সেই ভোল্টেজটার কথা বলছি, আমরা এখানকার ভোল্টেজটা বার করেছি, এইখানে ড্রপ ক্যালকুলেট করলাম আই বার করার পরে, তাহলে আমাদের এই ভোল্টেজটা বার হবে। এর যে অ্যাঙ্গুলার পজিশন সেইটি হচ্ছে অ্যাকচুয়াল রোটার অ্যাঙ্গেল। তাহলে আমাদের দেখো এখানে অ্যাকচুয়াল এই পজিশনে আমাদের রোটার অ্যাঙ্গেল কিন্তু ক্রিয়েটেড। যাই হোক, আমাদের ইকুয়েশনটা হবে পাওয়ার অ্যাঙ্গেল, ইকুয়েশনটা হচ্ছে পিই টোটাল রিঅ্যাক্ট্যান্সটা দেখো একদম সোর্স থেকে কত, সোর্স থেকে কত হচ্ছে টোটাল রিঅ্যাক্ট্যান্সটা। আমি যদি এই ডায়াগ্রাম আসি, এই সোর্স থেকে টোটাল রিঅ্যাক্ট্যান্সটা কত ইনফাইনাইট বাজে 0.2 প্লাস 0.1, তাহলে 0.3, আর এই দুটো প্যারালাল করলে 0.2, তাহলে 0.3 আর প্লাস 0.2 মানে 0.5। আমি এখানে সেটাই করেছি, এই এক্সটি টোটাল রিঅ্যাক্ট্যান্স 1.05 into 1 divided 0.5 sin of del, এটি হচ্ছে 2.1 Pmax। এই ইকুয়েশনটা চাচ্ছি P is equal to 2.1 sin of del। বুঝতে পেরেছো? তুমি যদি এই ওই আগের প্রবলেম যেটা দেখাচ্ছিলাম, এটা যদি সলভ করতে হয়, এই যে অঙ্কটা এই 14 সাথে, সেখানে ওই ইকুয়েশনটাকে তোমাকে আগে রিডিউস করতে হবে। সেই ইকুয়েশন সমান 1, এখানে যেহেতু 1 পাওয়ার বলছে, এটা পাওয়ারটা বলছে এখানে 1 পাওয়ার 14 3 মতন করি, অতএব এখান থেকে এই রোটার অ্যাঙ্গেল আসলে বার হবে, দেখো ওখানে এই 28। যাই হোক, তা আমরা এটা তাহলে বার হয়ে গেল আমাদের এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন বার হলো 14 এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনের কার্ভটা মনে রেখো, কার্ভটা একটু দেখিয়ে দিই, সে বলে কিরম কার্ভ। সেটা চমকের শেষে এই যে কার্ভ, এটা হচ্ছে পাওয়ারের লাইন এক্স এক্স, আর এটা হচ্ছে ওয়াই এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ডেল, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে পাওয়ার। এই কার্ভ, এই উপরের কার্ভটা হচ্ছে নর্মাল হেলদি কন্ডিশনে ওই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। ডিফল্ট কন্ডিশন হচ্ছে টি সমান 2.1 সাইন অফ ডেল। এইটা গেল ডিফল্ট কন্ডিশন 14 অঙ্ক পাওয়ার অ্যাঙ্গেল। এখন 14 এসে দেখো, 14 এসে বলছে কি ওই সেম প্রবলেম, 14 একই প্রবলেম, হেলদি কন্ডিশন রান করছিল, হঠাৎ করে এই একটা লাইনের মাঝখানে একটা ফল্ট হলো, থ্রি ফেজ ফল্ট। একটা লাইনের ঠিক মাঝখানে, এই যে পয়েন্ট পি তে এখানে বলছি মাঝখানে ফল্ট হচ্ছে। তাহলে এই ফল্ট কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কত হবে এটা বার করতে বলছে। তো সেখানে দেখো ইকুয়েশনটা কিরকম ধরনের দাঁড়াচ্ছে। আমরা ইকুয়েশনে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি, ওইটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলে এরকম ধরনের আসলো এই মাঝখানে ফল্ট। মাঝখানে ফল্টের মানে কি,
মাঝখানের ফল্টের মানে এটা হচ্ছে যে এই 3 নম্বর বাস থেকে অর্ধেক রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ 0.2 এটা জিরোতে গেছে, এটা এই পয়েন্টটা তো জিরোতে মিশে গেছে মাঝখানটা। তাহলে মাঝখানটা যদি জিরো হয় তাহলে এই অংশের রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে 0.2 আর ডান পাশের এই রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে 0.2। ঠিক আছে? তা এইটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে এই দিকে থাকলো 0.3 j of 0.3, এই 3 নম্বর থেকে 2 নম্বর বাস পর্যন্ত রইলো। আমি একটা নামকরণ করেছি, এটা জেনারেটরের সোর্সের টার্মিনালে, এটা হচ্ছে জেনারেটরের টার্মিনাল আর ইন্টারনাল ভোল্টেজের টার্মিনালে একটা বাস, এটা বাইরের অ্যাভেলেবল না, আমি অ্যাসিউম করছি এরকম একটা বাস 1 নম্বর বাস বলেছি, যেটা একেবারে জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজের মাথায় এখানে একটা বাস বা তাহলে 1, আর এইটা হচ্ছে 3 নম্বর বাস আর এইটা হচ্ছে 2 নম্বর বাস বলছি, এটা ইনফাইনাইট বাস। তাহলে আমার দেখো এই ইকুয়েশনটা এই পয়েন্টটা নেমে যদি যায় এখানে মিলে যায় শর্ট হয়, শর্ট সার্কিট ফল্ট হয়, তাহলে আমাদের এই লাইনে দেখো এইটা এখানে এসে এটাকে অ্যাডমিটেন্সে নেওয়া হয়েছে, এটাকে যদি রিঅ্যাক্টেন্সে রাখি তাহলে হয় 0.3, এই যেটা 0.3, আর এই দিকে আসলে এখানে নিচে নামলে এই লাইনটাকে এখানে গেল আর এই দিকের লাইনটাকে এখানে গেল, যেটাকে এখানে দেখাচ্ছে এই যে 3 নম্বর পয়েন্টে এসে এই এটা তো 0.3, এটা হচ্ছে 0.2, 0.4 এর অর্ধেক 0.2, এটাকে অ্যাডমিটেন্সে নিয়ে এরকম দেখাচ্ছে। আর যে আর ডান পাশের যেটুকু 0.2 ছিল সেটাও এই লাইন থেকে এই যে এখানে এসেছে, সেটা হচ্ছে এইটা। তাহলে আমাদের এইটা 1 নম্বর বাস জেনারেটরের ইন্টারনাল সোর্সের মাথায়, এটা হচ্ছে ইনফাইনাইট বাস না, জেনারেটরের যে বাসের সঙ্গে যে দুটো লাইনের মিশে গেছে সেই বাস, এটা 3 নম্বর বাস বলছে, আর এইটা হচ্ছে সেই ইনফাইনাইট বাস। আমাদের পাওয়ার ট্রান্সফারের কথা বলছে যে 1 নম্বর বাস থেকে এই 2 নম্বর বাসে কত পাওয়ার ট্রান্সফার হবে। এই অঙ্কটাকে এই বইতে করেছে এরা, এটা এক্সাম্পলের অঙ্ক তো, বাস এলিমিনেশন টেকনিক, 3 নম্বর বাসকে এলিমিনেট করছে। এই বাস এলিমিনেশন টেকনিক তোমাদের তো শেখানো হয়নি, আমি সময় পেলাম, অতএব এই টেকনিক বাদ দাও, বাদ দিয়ে তোমার রিঅ্যাক্ট্যান্স বার করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তার মানে এই যেটা স্টার আছে এটা হচ্ছে স্টার পয়েন্ট, এটা ওয়াই কানেক্টেড একটা লাইন হলে এটা নিউট্রাল পয়েন্ট যদি ধরেন স্টার পয়েন্ট, তাহলে আমাদের এই 1 থেকে 2 পর্যন্ত যে রিঅ্যাক্ট্যান্স সেটাই আমাদের দরকার, কারণ পাওয়ার ট্রান্সফার হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত, সেই রিঅ্যাক্ট্যান্সটা নির্ণয় করতে গেলে এই স্টারটাকে ভেঙে যদি ডেল্টা করো তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রিঅ্যাক্ট্যান্স x12 যেটা সেটা তোমার দরকার। x12 করতে গেলে তোমরা জানো এই স্টারকে যদি ডেল্টা করতে হয় তাহলে নিয়ম হলো এই লেগ ইনটু এই লেগ প্লাস এই লেগ ইনটু এই লেগ প্লাস এই লেগ ইনটু এই লেগ ডিভাইডেড বাই যে লেগের যেটা চাচ্ছ তার অপোজিটের সাইডের যে লেগ, মানে এই লেগকে দিয়ে রিঅ্যাক্ট্যান্স দিয়ে ভাগ, তাহলে ভাগ দিলে তোমার এই x12 বার হয়ে যাবে। সেই x12 এর মান এখানে দেখো, এটা হচ্ছে 1.3 হবে, এখানে এসছে এটা হচ্ছে y12, এটাকে x12 মানে হচ্ছে ইনভার্সে, এর মানটা হচ্ছে 1.3। তাহলে অঙ্কটা এখন আমাদের দরকার হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফার বিটুইন এই সোর্স এই পয়েন্ট থেকে 2 নম্বর বাজে কত পাওয়ার ট্রান্সফার হচ্ছে সেটা যদি চাই তাহলে 2 পয়েন্টের ভোল্টেজ গুণফল ডিভাইডেড বাই এখান থেকে এই পর্যন্ত যে রিঅ্যাক্ট্যান্স, এইটার ভোল্টেজটা কত, এই যে ইন্টারনাল ভোল্টেজ এটা 1.05, এটা ভোল্টেজটা এখনো চেঞ্জ হয়নি, আমি ধরে নিচ্ছি ইন্টারনাল ভোল্টেজটা হেলদি কন্ডিশনে যা ছিল তাই রয়েছে, আর এখানে ভোল্টেজটা 1। তাহলে এখানে এসছে আমার সেই ইকুয়েশনটা যে এই যে 1.05 ইন্টু 1 ডিভাইডেড বাই 1.3 রিঅ্যাক্ট্যান্স x1.3 ইন্টু সাইন অফ ডেল, এইটার ভ্যালুটা আসবে 1.05 ইন্টু 1 ডিভাইড বাই 1.3 টোটাল রিঅ্যাক্ট্যান্স x12, এটার ভ্যালুটা আসবে 0.8। তার মানে ফল্ট কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা আসছে এরকম ধরনের। তার মানে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা যদি আমি এখানে দেখাই, এখন দেখো এই যে এইটা হচ্ছে ফল্ট কন্ডিশনের ইকুয়েশন, এই যে ফল্ট কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনে পাওয়ারটা 0 হয়ে যায়নি, পাওয়ারটা যে হেলদি কন্ডিশনে 1 ছিল এটা একদম 0 হয়ে যায়নি,
এই তো হেলদি কন্ডিশন, এখানে ডেল জিরো ছিল, একদম জিরো না হয়ে এই এতখানি পাওয়ার এখনো ট্রান্সফার হচ্ছে। এতখানি পাওয়ার ট্রান্সফার হওয়া মানে অ্যাক্সিলারেটিং পাওয়ারটা এখন এই উপর থেকে নিচ পর্যন্ত না, এটা তো জিরো, এতটা না, বরং অ্যাক্সিলারেটিং পাওয়ার একটু কমে গেল। তার মানে রোটার একটু স্লো ডাউন, মানে একটু স্লোলি অ্যাডভান্স করবে। রোটার অ্যাঙ্গেল এগিয়ে যাবে, স্পিড বাড়বে ঠিকই, কিন্তু স্লোলি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই যে দেখো ফল্ট কন্ডিশনে আমার পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এর পরের প্রবলেমটা বলছে কি, ওই সেম প্রবলেম 14.5-এ বলছে যে এইভাবে চলতে চলতে হঠাৎ করে এই যে আমাদের সিস্টেমটা ছিল, এই সিস্টেমে এইসব সার্কিট ব্রেকার, বুঝতে পেরেছো, দুই দিকে এইসব দিকে সার্কিট ব্রেকার, এখানেও সার্কিট ব্রেকার, এগুলো দেখানো হয়নি। আমি শুধু আমাদের ইন্টারেস্টের জন্য আমরা শুধু ওই ট্রান্সমিশন লাইনের দুই দিকে সার্কিট ব্রেকার দেখিয়েছি। এখানে যখনই ফল্ট হবে তখন এই দুই সাইডের সার্কিট ব্রেকারটা এই ফল্টকে আইসোলেট করে দেবে, এই লাইনটা আইসোলেট করে ফেলবে, ফল্টটা অফ হয়ে যাবে। আইসোলেট করা মানে এই এটা ওপেন হয়ে যাবে, কন্ট্যাক্টটা এখানকার কন্ট্যাক্ট ওপেন, তখন এই লাইনটা ওপেন, এই লাইনটা নাই আর তখন এরম দামের হবে, তখন কার ইকুয়েশনটা আমাদের মানে সার্কিট ডায়াগ্রামটা এরম হবে। তো আমাদের জেনারেটরের সেই ইন্টারনাল ভোল্টেজটা এখনো ধরে নিচ্ছি, একটু পরে তো হবে, ফল্ট হওয়ার একটু পরে তো ক্লিয়ার হবে, তখনও কিন্তু আমি ধরে নিচ্ছি অ্যাজাম্পশন এটা যে আমার ইন্টারনাল ভোল্টেজটা এই আছে আর ইনফাইনাইট বাজের ভোল্টেজ তো এই আছে। তা এখন কথা হলো যে এখান থেকে এই পর্যন্ত আমাদের পাওয়ার ট্রান্সফার করতে, এখন টোটাল রিঅ্যাক্ট্যান্সটা দেখো, এটা 0.2, 0.1, আর এটা তো একটা লাইন অফ হয়ে গেছে, নাই আর 0.4, তাহলে টোটাল রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.7। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে 1.05 into 1 ডিভাইডেড বাই এই যে 0.7, যেটা করলে আমার আসে 1.5 সাইন অফ টেল। তবে এই সময় আমাদের পাওয়ার অ্যাঙ্গেলটা দেখো, পাওয়ারটা যখন একটা ফল্টটা ক্লিয়ার হয়ে গেল, একটা লাইনকে অফ করলে পাওয়ার ট্রান্সফার বেড়ে যায়, অরিজিনাল পাওয়ার ট্রান্সফার কোনোদিনও হবে না, কারণ টোটাল রিঅ্যাক্ট্যান্স তো বেড়ে গেছে, অতএব তার থেকে একটু কম পাওয়ার ট্রান্সফার হচ্ছে, কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে। এটা হচ্ছে এই যে পোস্ট ফল্ট কন্ডিশন, PE is equal to 1.5 sin of টেল। তাই এই যে তিন কন্ডিশনে, এইটি হচ্ছে যে তিন কন্ডিশনে আমার এই অঙ্কগুলো পরীক্ষার সময় অনেক সময় আসে। তবে এই জিনিসটা আমাদের দরকার হবে যে আমরা জানলাম যে যদি যখন ফল্ট একটা পাওয়ার সিস্টেমের এমন জায়গায় ফল্ট হলো যখন কিছু পাওয়ার ট্রান্সফার হয় সম্ভব, তাহলে সেটা কোথায় ফল্ট হলে, আমি উদাহরণ দিই, আমার সিস্টেমে আসি। এই যে সেই আমার সিস্টেম, এই সিস্টেমে যদি এই বাজে ফল্ট হতো তাহলে কোনো পাওয়ার ট্রান্সফার হতো না, তাহলে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা আমাদের ওই যে সেই ওইরকম দামের হতো, এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের সব ইকুয়েশন ওইরকম হতো, অর্থাৎ জিরোতে এসে যেত। কিন্তু এখানে যেহেতু লাইনের মাঝখানে ফল্ট হচ্ছে, অতএব কিছু পাওয়ার ট্রান্সফার আমাদের হচ্ছে ফল্টের সময়ও। আর ফল্ট যদি এই টার্মিনালে হয় বা এইখানে হয়, এই বাজে হয়, তাহলে কোনো পাওয়ার ট্রান্সফার এই দিক থেকে এই দিকে হবে, তখন এটা জিরো হয়ে যাবে, এবং তখনকার কার্ভ আমাদের এই যে এরম ধামের কার্ভ হবে, যে একদম পাওয়ার এখান থেকে নেমে এখানে চলে আসবে, জিরো লাইনে চলে আসবে। এখন আর জিরোতে হচ্ছে না, কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে আর অল্প একটু পাওয়ার, যার মানে একটু অ্যাক্সিলারেটিং পাওয়ারটা কমে গেছে, যেটা এই যে এখানে দেখাচ্ছে। এই এখন এই তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এখান থেকে একটা জিনিস আসে আমাদের, যে তাহলে আমরা জানলাম যে যদি কিছু পাওয়ার ট্রান্সফার হয় ফল্ট কন্ডিশনে, তাহলে আমাদের রোটার পাওয়ার অ্যাঙ্গেলটা একদম, পাওয়ারটা একদম কোলাপস করবে, মানে জিরোতে হবে না, কিছু পাওয়ার ট্রান্সফার হবে, এবং আমাদের পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা এরকম নেমে, দেখো ম্যাক্সিমাম পাওয়ার এখানে হচ্ছে 0.808, আর এখানে ম্যাক্সিমাম পাওয়ার হেলদি কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার ছিল 2.1। আর ফল্ট ক্লিয়ার যখন হয়ে গেল তখন কোনো ক্রমেই অরিজিনাল সার্কিটে ফিরলো না, অরিজিনাল কন্ডিশনে ফিরলো না, ফিরলো বরং একটু রিডিউসড কন্ডিশন, তখন আমাদের Pmax এর লাইন হচ্ছে, Pmax এর পয়েন্ট হচ্ছে 1.5। তো এখানে একটা ডেফিনেশন আছে, ছোট্ট 1 মার্ক 2 মার্কের থাকে, সেটা হচ্ছে হোয়াট ইজ সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিশিয়েন্ট। সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিশিয়েন্টের ডেফিনেশন হচ্ছে স্লোপ অফ দি পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ at angle del zero। বুঝতে পেরেছো? del zero তে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের del zero পয়েন্টের যে স্লোপ, সেই স্লোপটাকে আমরা বলি পাওয়ার অ্যাঙ্গেল সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিশিয়েন্ট। আমি পাওয়ার অ্যাঙ্গেলটাকে এখানে আবার এখানে দেখাই, এই যে এইটাই ছিল del zero,
এটা ডেল জিরো, এখানে ডেল জিরো। ডেল জিরোতে যদি স্লোপ করো, এই যে এই পয়েন্টে ডেল জিরোর অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে এইটা, এই পয়েন্টে যদি স্লোপ নাও তাহলে এটা হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল, সেইটা এই ডেল জিরোতে। তো তার মানে দেখো এখানে এই যে পিই ডিভাইড বাই ডেল ডি ডেল, এটা এট ডেল জিরোতে যদি নাও, এটা স্লোপটা নাও, তাহলে ডি ডিভাইড বাই ডি ডেল, এই যে পি ম্যাক্স, পি এর মান বসে দিয়েছে, ইলেকট্রিক পাওয়ার মান বসে পি ম্যাক্স সাইন অফ ডেল, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তার মান দাঁড়ায় পি ম্যাক্স কোসাইন অফ ডেল, আর এই ডেল এর মান যদি ডেল জিরো বসাও তাহলে পি ম্যাক্স কোসাইন অফ ডেল জিরো। এই ভ্যালুটাই হচ্ছে আমরা বলি সিনক্রোনাইজেশন পাওয়ার কোএফিশিয়েন্ট। ঠিক আছে, তো এটা একটা জাস্ট ছোট ডেফিনেশন। এখন এইটা দিয়ে এই পয়েন্টটা দিয়ে আমাদের শেষ করতে হবে আজকে আমাদের, যে অনেক সময় আসছে পরীক্ষার সময়, এটা অনেকবারই আসছে পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে যে যদি যখন কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে সিস্টেম, পাওয়ার সিস্টেমে ডিউরিং ফল্ট, তখন সেই কন্ডিশনে আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করো। তা বুঝতে পেরেছ তো প্রশ্নটা, যে আমাদের একটা পাওয়ার সিস্টেমে ফল্ট হলে, এমন জায়গায় ফল্ট হলে যখন কিছু পাওয়ার ট্রান্সফার হয়, সেই কন্ডিশনে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করতে বলছে, এবং সেই সময় তিনটে কন্ডিশনের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন গুলো সব দেওয়া আছে। তো দেখো এখানে তিনটে কন্ডিশনের এই সিস্টেমের এরকম ধরনের তিনটে পাওয়ার কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন দেওয়া আছে। যখন হেলদি কন্ডিশনে এই কার্ভটার নাম দিচ্ছে, এটা একটা কার্ভ, এই কার্ভের নাম দিচ্ছে এ, এটা হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল, এটা বিফোর ফল্ট মানে প্রিফল কন্ডিশন। আর বিটা হচ্ছে ডিউরিং ফল্ট, এই যে সবচেয়ে নিচের যে কার্ভটা, এটা হচ্ছে ডিউরিং ফল্ট, এটা আর1 পি ম্যাক্স সাইন অফ ডেল ডিউরিং ফল্ট। এই আর1 এর ম্যাক্সিমাম পাওয়ারের একটা ফ্র্যাকশন এখানে যাচ্ছে, যে এই ম্যাক্সিমাম পাওয়ার তো ছিল এতটা, এখানে তার একটা ফ্র্যাকশন, এই যে এতটা ফ্র্যাকশন এখানে যাচ্ছে পি ম্যাক্স। আর সিটা হচ্ছে ফল্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যখন আর2 পি ম্যাক্স সাইন অফ ডেল এটা আসছে আমাদের। তার মানে দেখো ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের রেস পাওয়ার এতটা হলো না, পি ম্যাক্স এর মতন হলো না, তার থেকে কম, তাহলে এটাকে নাম দিচ্ছে আর2 পি ম্যাক্স। এইটা এইরকম ধরনের কন্ডিশনে যদি হয় আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করতে হবে। এখান থেকে দেখো জিনিসটা বোঝার সুবিধার্থে আমি কার্ভটাকে এরকম করেছি, তিন কার্ভ আমি ড্র করেছি। তিন কার্ভ ড্র করলে তিন কার্ভের ইকুয়েশন দেওয়া আছে আমার কাছে। আমি এটা হেলদি কন্ডিশনে দেখাচ্ছি, এটা হেলদি কন্ডিশনে আমার অপারেটিং পয়েন্ট এটা পিএম, আর এখানে পি ইলেকট্রিক দুটো সমান, এবং তখন আমাদের রোটার অ্যাঙ্গেল ছিল ডেল জিরো। এখানে ফল্ট হলো, তাহলে ফল্ট হচ্ছে এইরকম একটা জায়গায়, মাঝামাঝি কাছাকাছি কোনো জায়গাতে, কথা বুঝতে পেরেছো তো? একদম এইরকম জায়গাতে না, এখানে ফল্ট হলে তো কোনো পাওয়ার ট্রান্সফার হতো না, তাহলে একেবারেই মাঝামাঝি কাছাকাছি এরকম জায়গাতে একটা ফল্ট হচ্ছে, যখন রিঅ্যাক্ট এটা একেবারে কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে এই লাইনে, তো সেরকম কন্ডিশনে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা এরকম এসছে। তাহলে দেখো যখন ফল্ট হলো তখন ইলেকট্রিক্যাল পাওয়ারটা এই এ পয়েন্ট থেকে নেমে জিরোতে আসলো না, এইখানে আসলো, এই যে বি কার্ভের এই পয়েন্টে এসে টাচ করলো। তার মানে আমাদের অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে এই যে যেটা সলিড লাইন, এইটা হচ্ছে অ্যাক্সিলারেটিং পাওয়ার, এখান থেকে একদম নিচ পর্যন্ত না, এই পর্যন্ত আমাদের অ্যাক্সিলারেটিং পাওয়ারটা একটু কম, মানে রোটার এগোচ্ছে, স্লোলি এগোচ্ছে, রোটার এই দিক দিয়ে এগোচ্ছে, এ পয়েন্ট থেকে আস্তে আস্তে এগিয়ে জি পয়েন্টে যখন গেল, এই বি কার্ভের ফল্ট কন্ডিশনের কার্ভে, বি কার্ভে যখন গেল তখন রোটার অ্যাঙ্গেল ডেল সি এসে পৌঁছাইছে। ঠিক সেই সময় আমি যদি ফল্ট ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ এখানে যে হুকড হলো সিস্টেমের সঙ্গে, এটা হচ্ছে পোস্ট ফল্ট কন্ডিশন, অর্থাৎ ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরের কার্ভ এই পয়েন্টে হুকড হচ্ছে। এখানে আমি দেখছি ইলেকট্রিক্যাল পাওয়ার বেশি, স্পিড সিনক্রোনাস স্পিডের বেশি, কিন্তু এখন রিটার্ডেশন, ইলেকট্রিক্যাল পাওয়ার যদি মেকানিক্যালের থেকে বেশি অথবা রিটার্ডেশন, এই কিন্তু রোটার সুইং করে ম্যাক্সিমাম এই পর্যন্ত গেল, সুইং করে ম্যাক্সিমাম এই পর্যন্ত গেল যদি যায়, তাহলে তখন রোটার অ্যাঙ্গেলের পজিশনটা হচ্ছে ডেল এম। এখানে এসে আবার সিনক্রোনাস স্পিড সে আবার ব্যাক করবে, তো এইভাবে সুইং করবে। তা আমার এরিয়াটা হচ্ছে তাহলে এই দেখো এই এরিয়াটা, এখান থেকে এই পর্যন্ত যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে ঢোকানো হচ্ছে,
কথা বুঝতে পারছি, কারণ পিএম এর লাইন তো এইটা, অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি ঢোকাচ্ছে, অতটা ইলেকট্রিক্যাল পাওয়ার নাই, তাহলে সেটা তো অ্যাডিশনাল এনার্জি ঢুকছে, রোটার স্পিড আপ করতে হেল্প করছে। আর এই পয়েন্টে এসে যখন ফলটা ক্লিয়ার হলো, এই পয়েন্টে এসে স্পিড বেশি হওয়ার ফলে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার বেশি, স্পিডও বেশি, ইলেকট্রিক্যাল আউটপুট বেশি হওয়ার ফলে রিটার্ডেশন, এবং আস্তে আস্তে স্পিডটা কমতে 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 এখানে এসে সিঙ্গেল স্পিডে পৌঁছাবে। তাহলে এই এরিয়াটা হচ্ছে সেই ডেসিপেশন পাওয়ারটা, যে অ্যাডিশনাল এনার্জি এখানে ঢুকেছিল ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া অনুযায়ী এই এরিয়াটা A2 এরিয়ার মধ্যে ডেসিপেট করে। তাহলে আমাদেরকে এই দুই এরিয়ার সমান এইটা ধরে, অর্থাৎ আমাদের দিতে হবে ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়ার সাহায্য নিয়ে আমরা এটা করব। প্রশ্নে থাকে যে reduce critical clearing angle for a system under when some amount of power is transferred through the system are and using the equilibrium criteria. আর দেওয়া থাকবে সিস্টেমের এই যে তিন কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন গুলো দেওয়া থাকবে। এখান থেকে তুমি কার্ভ ড্র করে নেবে, ড্র করে এই জিনিসটা এখন প্রমাণ করবে। তাহলে এখানে আসো দেখো, ফর ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি লিমিট, তাহলে এইটাই হচ্ছে আমার সেই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। পরে ক্লিয়ার করলে এটা সুইং করে নিচে নেমে যেত, আর স্ট্যাবিলিটি মেনটেন করা যেত না। এইটাই ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্টে ক্লিয়ার করতেই হবে। এখানে বলছে ফর ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি লিমিট টু এরিয়াস A1 and A2 যেটা মাস্ট বি ইকুয়াল হতে হবে, অর ইকুইভ্যালেন্টলি, কি বলছে দেখো, ইকুইভ্যালেন্টলি দ্য এরিয়া আন্ডার দি কার্ভ, যদি ABCD ধরো, এই যে A B, এটা এই পয়েন্টে C আর এই পয়েন্টে D ধরো, এই পয়েন্টটার মধ্যে দেখো কি আছে, A2 বাদ যাচ্ছে। এই এরিয়াটার মধ্যে ABCDর মধ্যে যদি চিন্তা করে নাও, তাহলে এরিয়া A2 বাদ যাচ্ছে, কিন্তু এরিয়া A1 আছে। ঠিক আছে তো, এটা একটা রেক্ট্যাঙ্গল, আর শুড বি ইকুয়াল টু দ্য এরিয়া আন্ডার দি কার্ভ, সেটা কোনটা দেখো, এই কার্ভ DFGH BC, এই যে DFGH BC, এই যে কার্ভ, এই দুটো এরিয়া সমান। এই দুটো এরিয়া সমান মানে এখানে A2 এরিয়া আছে কিন্তু A1 বাদ যাচ্ছে। ঠিক আছে তো, তাহলে এখন আমাদের এই দুটো এরিয়াকে কিভাবে ভাগ করছি দেখো, এরিয়া A2 মানে এরিয়া যেটা আগে ছিল ABCD, ABCDটা দেখো, ABCDটা কি, ABCD তো ক্লিয়ার, PM এর লাইনকে ডেল 0 থেকে ডেল M পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই হচ্ছে PM কে। তাহলে যে P ডেল 0 থেকে DM পর্যন্ত PM কে ইন্টিগ্রেট করেছে। আর এইটা হচ্ছে ডান দিকেরটা হচ্ছে এইটা, যে এই পয়েন্ট থেকে এই যে আমাদের যেটা এসছে DFG এবং এই পর্যন্ত, এর মানেটা কি, এই যে বি কার্ভ যদি ডেল 0 থেকে ডেল C পর্যন্ত ইন্টিগ্রেট করে, তাহলে এই এরিয়াটা হয় সাদা এরিয়াটা, আর এখান থেকে এই এরিয়াটা মানে কোন এরিয়াটা, সেটা হচ্ছে এই সি কার্ভকে যদি ডেল C থেকে ডেল M পর্যন্ত ইন্টিগ্রেট করো, তাহলে এই কার্ভের ভিতর যে এরিয়াটা এইটা আসে। তাহলে এই টোটাল এরিয়াটা হচ্ছে এই এরিয়া প্লাস এই এরিয়া। ঠিক আছে, তো সেটা দেখো এখানে করেছি কি, এই ডান পাশের এরিয়াটা হচ্ছে এই R1P max, বি কার্ভের মানে কি, বি কার্ভ হচ্ছে R1P max sin of del, তাহলে R1P max sin of del কে ডেল 0 থেকে ডেল C পর্যন্ত ইন্টিগ্রেট করছি, আর এই কার্ভটা মানে হচ্ছে আমার সি কার্ভ কে ডেল C থেকে ডেল M পর্যন্ত ইন্টিগ্রেট করছে। তো সি কার্ভ হচ্ছে R2P max sin of del, ডেল C থেকে ডেল M পর্যন্ত ইন্টিগ্রেট করছে। এই দুটো এরিয়াকে সমান। এখন এখান থেকে ভেঙে দাও, ভেঙে দিলে আসছে এরকম ধরনের, এটাকে ভাঙো, এইটাকে ভেঙে ফেলো, এটাকেও ভেঙে ফেলো, এসব ভ্যালু ট্যালু গুলো পুট করে দেয়, লিমিট গুলো বসিয়ে দিলে এরকম আকার নেবে। নিলে এখন দেখো এই যে পিএম তো এই লাইনটা হচ্ছে পিএম এর লাইন। পিএম মানে কি, এই কার্ভে যদি ডেল 0 বসাও তাহলে তো পিএম এর সঙ্গে সমান। তাহলে পিএম মানে এই পি ম্যাক্স, এই কার্ভের যেটা পি ম্যাক্স ডেল, এই পি ম্যাক্স ডেল, এটা যদি ডেল 0 মান বসা, তাহলে তো এই পিএম এর সঙ্গে সমান হয়।
আমি সেটা লিখেছি, পিএম কে সমান লেখা যায় পিএম সাইন অফ ডেল জিরো। আমি এই পিএম এর মান বসাইছি ডেল এম মাইনাস ডেল জিরো পিএম সাইন অফ ডেল, আর এখান থেকে এইসব ভ্যালুতে যা আছে সব বসিয়েছি। বসিয়ে দেওয়ার পরে পিম্যাক্স ক্যান্সেল আউট করে দিচ্ছি সব দিক থেকে, দেখো পিম্যাক্স কেটে দিচ্ছি। পিম্যাক্স কেটে দিলে ইকুয়েশনটা থাকে এইরকম। এখানে দেখো ভেঙে আমি ডেল সিটা আমাদের মেনলি ইন্টারেস্ট, ডেল সি, এটা ডেল সি, এটা ডেল সি, এই ডেল সি কমন নিলে আর টু মাইনাস আর ওয়ান, আর টু মাইনাস আর ওয়ান ডেল সি প্লাস এখানে আসছে আর ওয়ান কোসাইন অফ ডেল জিরো, আর এখানে আসছে মাইনাস এই আর টু কোসাইন অফ ডেল। এটা আসলো এখান থেকেই এই ডেল সি আমাদের ইন্টারেস্ট, এইটা বার করতে গেলে এই দুই টার্মকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। তো দেখো এইটাকে লেফট হ্যান্ডে নিলে মাইনাস আর ওয়ান কোসাইন অফ ডেল জিরো, আর এইটাকে লেফট হ্যান্ডে নিলে প্লাস আর টু কোসাইন অফ ডেল এম ডিভাইড বাই ডেল এম মাইনাস এই আর টু মাইনাস আর ওয়ান। এখানেই এই হচ্ছে এখান থেকে ডেল সি এটা বার করতে হবে আমাদের, এইটা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, মানে কস ইনভার্স এই ভ্যালু, কস ইনভার্স অফ এই ভ্যালু। এখন এখানে সব ডেল জিরো তুমি বার করতে পারবো, কিন্তু ডেল এম তো তোমার জানা নেই। তো এইটা জানতে গেলে দেখো এই জায়গাটা আসতে হবে, এটাই আমি শেষ করে দেবো, এটাই আমার শেষ আর কি। তা এই ডেল এম এর ভ্যালুটা বার করতে হবে, ডেল জিরো তুমি জানো কিন্তু ডেল এম জানো না। এই ডেল এমটা দেখো, ডেল এমটা কিভাবে আমি লিখেছি, এই কার্ভে আসো, এই যে দেখো এই এই ভ্যালুটা হচ্ছে ডেল এম। এই কার্ভের তুমি সি কার্ভের দিকে লক্ষ্য করো, এই যে সি কার্ভ বা এই কার্ভ এই যে লাইনে যেখানেই ক্রস করে সব ভ্যালু সমান, তাই তো? তার মানে এই ভ্যালু এখানে দেখো, যদি সি কার্ভে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট নিঃসন্দেহে এক। সি কার্ভ পিএম লাইনকে যেখানে যেখানে কাট করেছে সেই দুটোর ম্যাগনিটিউড তো সমান হতেই হবে, ঠিক আছে না? তো আমি এই এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা দেখো, এটাকে আমি সেই হিসেবে লিখেছি যে এই যে আমি এখানে লিখেছি পিএম মানে হচ্ছে পিম্যাক্স সাইন অফ ডেল জিরো, পিএম এর মানে হচ্ছে পিম্যাক্স এই যে এ কার্ভ যেটা পিম্যাক্স সাইন অফ ডেল জিরো হতে পারে, আবার সেটা হতে পারে এই যে পিম্যাক্স এই যে আর টু পিম্যাক্স, এটা বোধহয় আর টু, হ্যাঁ না বি কার্ভ সি কার্ভ কোনটা, আর টু পিম্যাক্স, এই যে আর টু পিম্যাক্স সাইন অফ ডেল এন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টে নিশ্চয়ই এক, তাহলে আর টু পিম্যাক্স সাইন অফ ডেল এন, অথবা এই পয়েন্টটা। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমি আর টু পি ম্যাক্স এই পাই মাইনাস ডেল এম 180 থেকে যদি ডেল এম বিয়োগ করি, তাহলে এখান থেকে এই পয়েন্ট তো একই ভ্যালু হবে। আমার কার্ভে হয়তো এক দেখানো হয়নি, দেখানো নেই, সেভাবে আসেনি এটা কার্ভটা। তাই এই দুটো পয়েন্ট সমান, যার ফলে আমি ইকুয়েশনটা লিখেছি এই যে দেখো আর টু পি ম্যাক্স সাইন অফ ডেল এম অথবা আর টু পি ম্যাক্স সাইন অফ পাই মাইনাস ডেল এম, অর্থাৎ এটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মান তো সমান হতেই হবে। এইটা ডেল এম হলে এই পয়েন্টটা হবে পাই মাইনাস ডেল এম, পাই মাইনাস ডেল এম। কথা বুঝতে পেরেছি? এখান থেকে যদি এইটা ডেল এম হয়, তাহলে এখান থেকেও এইটা ডেল এম, সেই হিসেবে পাই মাইনাস ডেল এম করে দিয়েছে। এখান থেকে দেখো এই ইকুয়েশনটা এসছে। এখন এই ভ্যালুটা ধরো এইটা আর ডান পাশের এইটা, তাহলে পি ম্যাক্স সব বাদ দাও, ডেল জিরো ইজ ইকুয়াল টু আর টু সাইন অফ পাই মাইনাস ডেল। এখান থেকেই এই ডেল এম এর ভ্যালু বার হয়েছে, আস্তে আস্তে ভাগ করে নিয়েছে। দেখো সাইন অফ পাই মাইনাস ডেল এম ইজ ইকুয়াল টু সাইন অফ ডেল জিরো ডিভাইড বাই আর টু, এখান থেকেই আস্তে আস্তে ডেল এম এর ভ্যালু বার হয়েছে। এই ডেল এম এর ভ্যালু বার হয়ে গেলে এখানে বসালেই এই আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার হয়ে যাবে। এটা কস ইনভার্সের ডেল অফ সি হবে। এই দুটো অঙ্ক এখানে ঠিক এই দুটো অঙ্ক করে দেওয়া আছে। এই যে অঙ্কটা করালাম তারই আলোকে এই 14-8ও এখানে করে দেওয়া আছে। 14-8ও দেখো স্টিভেনসন বইয়ের 14-8 এইভাবে করা আছে, সেখানে ডেল এম বার করে নিয়েছে। ডেল এমটা এই ফর্মুলা ধরে করো, তোমরা বার করো, তাহলেই বার হয়ে যাবে। 14-8 প্রবলেমটা নিজের একটু দেখতে হবে কি করে এটা করা। আর এটা এক্সারসাইজের অঙ্ক 14-10 সিমিলার প্রবলেম, যদি একটু অন্য বই থেকে নেওয়া, কিন্তু একই রকমের প্রবলেম। এইটা দেখো এখান থেকে এই অঙ্কটা তোমরা একটু দেখো,
যে একদম হুবহু ওই ফর্মুলা দিয়ে ব্যবহার করে এখানে এসছে। 3 কন্ডিশনের কার্ভ মিলে এই কার্ভটা, এরাও পরীক্ষার সময় কয়েকবার এসছে। এরকম ধরনের অঙ্ক 14-8 এসছে, এই 14 এক্সারসাইজে 14-10 এসছে। এগুলো খুবই কমন রকমের প্রবলেম। এখান থেকে ক্রিটিক্যাল ক্লিয়ার অ্যাঙ্গেল বার হয়ে এসছে। এই যে এই অঙ্কটা সে করে দেওয়া আছে এখানে, দেখো তোমরা, কিন্তু এই জায়গাটা একটু কেটে গেছে। কাটার মানে কিচ্ছু নাই, ইকুয়েশন আমরা করেছি এখানে 2 কে 1 দ্বারা ভাগ দিয়েছি। হ্যাঁ, এই ইকুয়েশনটা আস্তে আস্তে এটা ডেল জিরো এখান থেকে বার হয়েছে। দেখো ডেল জিরো বার হয়েছে, তো ডেল জিরো বার হলে এখান থেকে আমরা এই যে অরিজিনাল কন্ডিশনে পি ম্যাক্স ছিল, পি ম্যাক্স v1 v2 ডিভাইড বাই x, এটা 1 নম্বর ইকুয়েশন। আর ফল্ট কন্ডিশনে বলছে এই 2 পয়েন্টের রিঅ্যাকট্যান্সটার মান 5 গুণ হয়ে গেছিল, হেলদি কন্ডিশনের 5 গুণ হলো। তার মানে এক্সেপ্ট হচ্ছে ফল্ট কন্ডিশনের রিঅ্যাকট্যান্সের মান, এটা হচ্ছে 5 গুণ হেলদি কন্ডিশনের রিঅ্যাকট্যান্স, এটা কোশ্চেনে দেওয়া আছে এই অনুযায়ী। তাহলে এটা শর্ত, তাহলে v1 v2 ডিভাইড বাই 5x ফল্ট কন্ডিশনের টোটাল রিঅ্যাকট্যান্স r1 p max। এই ইকুয়েশন 1 আর 2 কে 1 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে এখান থেকে r1 এর মান বার হবে। আর এই যেটা r2 সমান হচ্ছে r2 p max সমান হচ্ছে 0.75, এই r2 এর মান দেওয়া আছে, বলে দিচ্ছে 0.75 অফ দি অরিজিনাল। হ্যাঁ, এইটা হচ্ছে মানে অরিজিনাল ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে অরিজিনাল পাওয়ারের 75% পাওয়ার রেস্টোর করছে। এই যেখানে বলছে যে when the fault is isolated but cleared, the maximum power that can be delivered is 75% of the original Pmax. কথা বুঝতে পেরেছ? তার মানেই দাঁড়াচ্ছে যে R2 Pmax হচ্ছে 0.75 into Pmax। এই R2 ভ্যালুটা হচ্ছে 75% of the original Pmax। তার মানে হচ্ছে 0.75, সেখান থেকে R2 ভ্যালু বার, এখান থেকে সব ভ্যালু ট্যালু বার হয়েছে। শুধু একটা জিনিস এখান থেকে বলে রাখি, এই যে সেই ফর্মুলাটা, এই ফর্মুলা কিন্তু এইটা হচ্ছে কিসে হতে হবে, এটা হচ্ছে রেডিয়ানে হতে হবে, এইসব ডেল এম ডেল জিরো। কিন্তু এই ডেল জিরোটা নর্মাল ইলেকট্রিক্যাল ডিগ্রিতে হতে হবে, ইলেকট্রিক্যাল ডিগ্রি। এই ভুলটা যেন না হয় যে ডেল জিরো মাইনাস ডেল এম মাইনাস ডেল জিরো, এই ভ্যালুটা যেন রেডিয়ানে হয়। যার ফলে আমি দেখো ডেল জিরো কেও রেডিয়ানে বার করে নিয়ে এসেছি, ডেল এম কেও পরে রেডিয়ানে বার করে নিয়ে এসেছি। এই দুটো লাগবে। এই মোটামুটি এই পর্যন্তই এখন থাকুক। আমি মনে হয় আর একটা পয়েন্ট ছিল, সেইটা করা সেটা কতটা করা যাবে জানি না। এটা হচ্ছে যে এই পয়েন্টটাও তোমাদের অনেক সময় পরীক্ষা, ফ্যাক্টরস এফেক্টিং ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি, এইটা একটু তোমরা যদি পারো এই পয়েন্টটাও একটু পড়ে রেখো, ঠিক আছে? তো কি কি ফ্যাক্টর 14 সেকশন 14-11, যে এই ফ্যাক্টর গুলো, দুটো ফ্যাক্টর মেনলি আমাদের ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিকে এফেক্ট ফেলে। একটা হচ্ছে অ্যাঙ্গুলার সুইং অফ দ্য মেশিন ডিউরিং এন্ড ফলোইং ফল্ট কন্ডিশন, আর হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং। এই দুটো পয়েন্টে ছোট ছোট কোশ্চেন আসে 1-2 মার্কে, যে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিকে কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। একটা হচ্ছে অ্যাঙ্গুলার সুইং অফ দ্য মেশিন ডিউরিং এন্ড ফলোইং, ডিউরিং এবং ফল্ট ক্লিয়ারেন্সের পরে যে অ্যাঙ্গুলার সুইংটা হয় সেইটা, আর ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। এই একটা জিনিস। আর কি করে স্ট্যাবিলিটি ইমপ্রুভ করানো যায়, এই 3-4টে পদ্ধতি আছে। এই 4টে পদ্ধতির কথা হয়তো বললেই হবে। এক্সাইটেড সিস্টেমকে আমাদের ইমপ্রুভ করানো যেতে পারে, এটা সময় হলো না আমার ব্যাখ্যা করার। টারবাইন গাভার্নিং ভালভের টারবাইন ভালভ কন্ট্রোল দিয়ে, আর সিঙ্গল পোল অপারেশন অফ সার্কিট ব্রেকার, আর ফাস্টার ফল্ট ক্লিয়ারিং টাইম। এই 4টে মেথড দিয়ে আমাদের ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিকে ইমপ্রুভ করানো যেতে পারে। এই মোটামুটি আমার ক্লিয়ার হলো। আমি এখন এইটা রেকর্ডটা এখন বন্ধ করে দিয়ে পরে তোমাদের সঙ্গে কিছু পয়েন্টে আমার ডিসকাশন আছে, সেইটা একটু সেরে তারপরে আমি তোমাদের সঙ্গে মেনলি কিছু পয়েন্ট এর পরের রিভিউ করা বা ক্লাস টেস্টটা যেটা নেব সেটা কোনটার উপরে নেব, এইগুলো একটুখানি আমি একটু দেখে নিই।